সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি। এবং সর্বশেষ খবর হলো আজকের আল্লাহর রহমতে আমি তোমার কোভিড-19 টিকা নিলাম এবং তোমাদের ক্লাস করতে আসলাম, এই নিয়ে আসলাম মাত্র। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকবে। আর তোমাদের এই ক্লাসটা তিথি ম্যাডামের নেওয়ার কথা ছিল, কিন্তু উনি ট্রেনিংয়ে যাওয়ার কারণে ক্লাসটা আমার উপরে পড়েছে। আশা করছি কোর্সের শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো। হ্যাঁ, ওনার আর 4 মাস ট্রেনিং, তো উনি আর থাকবেন না, বাকি ক্লাসগুলো আমি নেব। তো যাই হোক, তোমাদের সম্ভবত পরিজ্ঞাত পড়িয়েছিলেন, আমি জানি না উনি কতদূর পড়িয়েছেন। তো পরিজ্ঞাতের উপরে অন্য একদিন আলোচনা করব। আমার যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ওনার সাথে আলোচনা করে আমি দেখব যে উনি পরিজ্ঞাতের কোন পর্যন্ত নিয়েছিলেন। তো এরপরে যে অংশটা বাকি থাকে প্রয়োজন বোধে আমি পুরোটা আবার নতুন করে পড়াবো। তবে তার আগে আমরা আজকে একটা নতুন অধ্যায় পড়াবো, সেটা হলো সংশ্লেষ ও নির্ভরণ, কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। তাহলে আমরা আগে বলবো সংশ্লেষ কি, এটা নিয়ে আমরা আগে পড়াবো। ইতিপূর্বে আমরা কেন্দ্রীয় প্রবণতা পড়েছি, বিস্তার পড়েছি, পরিঘাত পড়েছি। সেখানে বলা ছিল একটা চলক নিয়ে কাজ করা। আমরা চলকের সংজ্ঞা বলেছি পরস্পর সম্পর্কযুক্ত। আমরা এক চলক বলেছি যে পরিবর্তনশীল মানগুলোকে চলক বলে। একটা চলক যখন আরেকটা চলকের মানের মধ্যে পার্থক্য তৈরি করে, একটি যখন আরেকটির মধ্যে ভিন্নতা তৈরি করে, তখন তাকে চলক বলে, তাই না? একটা মানের সাথে যখন আরেকটা মানের পার্থক্য তৈরি হয়, একটি মানের সাথে আরেকটি যখন ভিন্নতা প্রদর্শন করে, তখন আমরা তাকে চলক বলি, তাই তো? তাহলে আমাদের কথা হলো সংশ্লেষ আর নির্ভরণ কি। ইতিপূর্বে এই অধ্যায়গুলোতে একটি চলক ছিল, যার ফলে আমরা সম্পর্ক বা অন্য কিছু আমরা খোঁজার চেষ্টা করি নাই। কিন্তু সংশ্লেষ মানে হলো একের অধিক চলক। যখনই একের অধিক চলক আমরা ব্যবহার করব, তখন এখানে কোশ্চেন আসে যে চলকগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তাই না? তাহলে আমরা বলবো সংশ্লেষ কাকে বলে? পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে যদি সম্পর্কের মাত্রা এমন হয় যে একটা চলকের মানের কোনো না কোনো পরিবর্তনের ফলে যদি অপর একটি চলকের মানের কোনো না কোনো পরিবর্তন ঘটে, তাহলে বুঝতে হবে চলক দুটির মধ্যে কোনো না কোনো সম্পর্ক বিদ্যমান। আবারও বলছি, পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের পরিবর্তনের প্রকৃতি বা ধারা যদি এমন হয় যে একটা চলকের মানের কোনো না কোনো পরিবর্তনের ফলে যদি অপর কোনো চলকের মানের কোনো না কোনো পরিবর্তন হয়, তাহলে বুঝতে হবে চলক দুটির মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। সেই প্রকৃতি কেমন, পরিবর্তনটা কেমন? একটা চলকের মান বাড়লে যদি অপর চলকের মান বাড়ে, একটি চলকের মান কমলে যদি অপর চলকের মান কমে, একটি চলকের মান বাড়লে যদি অপর চলকের মান কমে, একটি চলকের মান কমলে অপর চলকের মান যদি বাড়ে, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। কি বলেছে? একটা চলকের মান বাড়লে যদি অপর চলকের মান বাড়ে, একটা চলকের মান কমলে যদি অপর চলকের মান কমে, একটা চলকের মান বাড়লে যদি অপর চলকের মান কমে, একটা চলকের মান কমলে যদি অপর চলকের মান বাড়ে, তাহলে বুঝতে হবে এই চলকগুলোর মধ্যে কোনো না কোনো সম্পর্ক বিদ্যমান।
আর এই সম্পর্ককে আমরা বলছি সংশ্লেষ বা সম্পর্ক। ক্লিয়ার? সংশ্লেষ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দেখো, সংশ্লেষ দুই প্রকার। এক, দুই, সহজ সংশ্লেষ আর বহুদা সংশ্লেষ। সহজ মানে হলো শুধুমাত্র দুটি চলকের মধ্যে সম্পর্ককে আমরা সহজ সংশ্লেষ বলি। শুধুমাত্র দুটি চলকের মধ্যে সম্পর্ককে আমরা সহজ সংশ্লেষ বলি। আর দুইয়ের অধিক চলকের মধ্যে সম্পর্ক হলে তাকে আমরা বহুদা চলক বলি। যেমন এখানে যদি বলি ধান ভালো হবে, হ্যাঁ ধান ভালো হবে, উপর থেকে আমরা যদি সার দিই, তাহলে ধান ভালো হবে সার দিলে, তাহলে বোঝা যায় ধান ভালো বা খারাপ হওয়ার পেছনে সারের ভূমিকা আছে। তার মানে কি সারের সাথে ধানের ভালো হওয়ার জন্য সম্পর্ক রয়েছে বা খারাপ হওয়ার জন্য সম্পর্ক আছে। আবার এমন যদি হয় ধান ভালো হবে, হ্যাঁ সার দিলে, পানি দিলে, ঔষধ দিলে ইত্যাদি। দেখো একটি চলকের সাথে ধান একটি চলক, পানি আর একটি চলক, ঔষধ আর একটি চলক, সার আর একটি চলক। একটি চলকের সাথে একাধিক চলকের সম্পর্ক, এটাকে আমরা বলি বহুদা সংশ্লেষ। আবারও বলছি, শুধুমাত্র দুটি চলকের মধ্যে যদি সম্পর্ক থাকে, ধান একটি চলক, সার একটি চলক, ধান ভালো হবে সার দিলে, তাহলে দুটি চলকের মধ্যে সম্পর্ক আছে। এই দুটি চলকের সম্পর্ককে আমরা কি বলছি? সহজ সংশ্লেষ। ধান ভালো হবে পানি দিলে, ঔষধ দিলে, সার দিলে, আগাছা পরিষ্কার করলে। তাহলে একটি চলকের সাথে একাধিক মানের সম্পর্ক, এটাকে আমরা বলছি বহুদা সংশ্লেষ। কি বলছি আমরা? বহুদা সংশ্লেষ। এবার আসুন, বহুদা সংশ্লেষ বা মাল্টিপল কোরিলেশন নিয়ে আমাদের কোনো কথা নেই, এটা আমরা পড়াবো না, তোমাদের সিলেবাসে নেই। আছে কি? সহজ সংশ্লেষ। এই সহজ সংশ্লেষকে আমরা ভাগ করি 5 ভাগে। লেখো, আংশিক ধনাত্মক সংশ্লেষ, 2 পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, আংশিক ঋণাত্মক সংশ্লেষ, তারপরে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, আরেকটু হলো শূন্য সংশ্লেষ। সংশ্লেষ দুই প্রকার, আমরা সহজ এবং মাল্টিপল পেয়েছি। এই সহজ সংশ্লেষকে আমরা ভাগ করেছি 5 ভাগে। একটা হলো আংশিক ধনাত্মক সংশ্লেষ, 2 নম্বরে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, 3 নম্বরে আংশিক ঋণাত্মক সংশ্লেষ, 4 নম্বরে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, আরেকটা হলো শূন্য সংশ্লেষ। তাহলে আমরা সহজ সংশ্লেষকে আমরা ভাগ করেছি 5 ভাগে। এখন আসো এক একটা নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বরে তাহলে ধনাত্মক মানে হলো, এই জিনিসটা বোঝো, দুইটা শব্দের অর্থগুলো বোঝো। একটা হলো আংশিক আর একটা হলো ধনাত্মক। এই দুইটা বুঝলে তুমি আংশিক ধনাত্মক বুঝতে পারবে, আংশিক ঋণাত্মক বুঝতে পারবে, আবার
পূর্ণর কথাটা কি, ধনাত্মকটা বুঝতেই পেরেছ। পূর্ণ কথার অর্থ যদি তুমি বোঝো তাহলে ধনাত্মক পূর্ণ ধনাত্মক কথাটা বুঝবে, আর পূর্ণ ঋণাত্মক কথাটা তুমি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার আসো, আংশিক ধনাত্মক হলো, আংশিক মানে দুটি চলকের পরিবর্তন সমান নয়। দুটি চলকের পরিবর্তন সমান নয়। ধনাত্মক মানে দুটি চলকের পরিবর্তন একই দিকে। তাহলে আমরা বলতে পারি দুটি চলকের পরিবর্তন একই দিকে এবং অসমান। আমি যেদিকে যাচ্ছি তুমিও সেদিকে যাচ্ছ। ধরো একটা গাড়ি গাবতলী থেকে ঢাকা কলেজের দিকে আসছে, আরো একটা গাড়ি ওই গাবতলী থেকে ঢাকা কলেজের দিকে আসছে। আবার একটা গাড়ি ঢাকা কলেজ থেকে গাবতলীর দিকে যাচ্ছে, পেছন থেকে আরো একটা গাড়ি ঢাকা কলেজ থেকে পেছন থেকে যাচ্ছে। তার মানে কি, দুইটা গাড়ির গতিপথ একই দিকে, কিন্তু প্রথম গাড়িটা এবং দ্বিতীয় গাড়িটা কে কোথায় থেমে যাবে, কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা বলা নেই। তার মানে কি, দুইটা চলকের পরিবর্তন একই দিকে কিন্তু পরিবর্তন সমান নয়। একই দিকে মানে ধনাত্মক, অসমান মানে আংশিক। তাহলে দুটি চলকের পরিবর্তন একই দিকে অসমান হলে তাদেরকে আংশিক ধনাত্মক সংশ্লেষ বলে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2, পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। ধনাত্মক মানে দুটি চলকের পরিবর্তন একই দিকে কিন্তু পরিবর্তন সমান। তার অর্থ দাঁড়ালো, একটা চলকের এক একক পরিমাণ মান বাড়লে যদি অপর চলকের মান এক একক বাড়ে, অথবা একটি চলকের এক একক পরিমাণ মান কমলে অপর চলকের মান ওই এক একক পরিমাণ কমবে। তার মানে কি, দুটি চলকের পরিবর্তন একই দিকে এবং সমান। দুটি চলকের পরিবর্তন একই দিকে এবং পরিবর্তন সমান হলে তাকে আমরা পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বলি। তার মানে কি, আবারও বলছি, দুটি চলকের পরিবর্তন একই দিকে, বাড়লে দুইটাই বাড়বে, কমলে দুইটাই কমবে। তার অর্থ হলো দুটি পরিবর্তন একই দিকে। তবে একটা চলকের মান যতটুকু বাড়বে অপর চলকের মান ঠিক ততটুকু বাড়বে, অথবা একটা চলকের মান যতটুকু কমবে অপর চলকের মান ঠিক ততটুকু কমবে। তাহলে আমরা এ থেকে বুঝতে পারছি দুটি চলকের পরিবর্তন একই দিকে এবং সমান হলে তাকে আমরা পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বলি। ওকে। আংশিক ঋণাত্মক। আংশিক কথার আগেও বলেছি দুটি চলকের পরিবর্তন সমান নয়, অসমান, তার মানে আংশিক। আর এখানে বলেছিলাম ধনাত্মক, দুটি চলকের পরিবর্তন ছিল একই দিকে। এবার বলেছি ঋণাত্মক, বোঝা যাচ্ছে দুটি চলকের পরিবর্তন বিপরীতমুখী। দুটি চলকের পরিবর্তন বিপরীতমুখী এবং অসমান। আবারও বলছি, অসমান মানে আংশিক, বিপরীত দিকে মানে একটা বাড়লে আর একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে, পরিবর্তন বিপরীতমুখী, অসমান। পরিবর্তন বিপরীত দিকে এবং পরিবর্তন অসমান হলে তাকে আমরা আংশিক ঋণাত্মক সংশ্লেষ বলি। ক্লিয়ার? তাহলে গেল আমাদের 3, আংশিক ঋণাত্মক সংশ্লেষ। আর একটা হলো পূর্ণ ঋণাত্মক। পূর্ণ মানে হলো দুটি চলকের, আগে বলেছি পূর্ণ, পূর্ণ তুমি বুঝতে পেরেছো, দুটি চলকের পরিবর্তন সমান। কিন্তু ঋণাত্মক মানে কি, বিপরীত দিকে। তার মানে কি, একটা চলকের মান এক একক পরিমাণ বাড়লে অপর চলকের মান এক একক পরিমাণ কমবে। একটা চলকের মান এক একক পরিমাণ কমলে অপর চলকের মান এক একক পরিমাণ বাড়বে। তাহলে দেখো, পরিবর্তন বিপরীত দিকে এবং সমান।
পরিবর্তন বিপরীত দিকে এবং সমান। বিপরীত দিকে এবং সমান হলে তাকে আমরা আংশিক ঋণাত্মক সংশ্লেষ বলি, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বলি। কি বলছি? দুটি চলকের পরিবর্তন বিপরীত দিকে ঋণাত্মক, দুটি চলকের পরিবর্তন সমান পূর্ণ, তাহলে আমরা বলছি 4 নম্বরে পূর্ণ ঋণাত্মক। দুটি চলকের পরিবর্তন বিপরীত দিকে এবং সমান হলে তাকে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বলে। আমি যদি এদিক থেকে 5 হাত পরিমাণ দূরত্ব অতিক্রম করি, তুমি আমার উল্টো দিকে আবার তুমি একই দূরত্ব অতিক্রম করবে, তার মানে কি আমাদের অতিক্রান্ত দূরত্ব সমান, কিন্তু আমি যাচ্ছি এদিকে, তুমি আসতেছো উল্টো দিকে, তাহলে পরিবর্তনের গতি উল্টো দিকে কিন্তু পরিবর্তনের হার সমান, এটাকে আমরা বলি পূর্ণ ঋণাত্মক। আরেকটি হলো 5 শূন্য সংশ্লেষ। এটা হলো একটি চলকের মান বাড়লে বা কমলে ওই পরিবর্তনে অপর চলক কোনো সাড়া প্রদান করবে না, তাই না? যেমন জুতার মাপ আর বুদ্ধির পরিমাপ। জুতার মাপ আর বুদ্ধির পরিমাপ কোনো সম্পর্ক নাই। তুমি যদি সায়েন্সে পড়ে থাকো তাহলে আমি বলবো সায়েন্সের সাথে যুক্তিবিদ্যার কোনো সম্পর্ক নাই। তুমি যদি আর্টসে পড়ে থাকো, তোমার আর্টসের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, তার সাথে পদার্থবিজ্ঞানের কোনো সম্পর্ক নাই। তোমার বাবাকে তুমি বাবা বললে সাড়া দিবেন, তোমার মাকে তুমি মা বললে সাড়া দিবেন, কিন্তু তোমার বাবাকে অন্য কেউ যদি বাবা বলে সাড়া দিবেন না, কারণ তোমার সাথে তোমার ওই লোকের পিতার সম্পর্ক, পিতার সন্তানের সম্পর্ক নেই। সুতরাং এখানে সম্পর্ক খুঁজতে গেলে সেই সম্পর্ক হবে শূন্য সংশ্লেষ। ওকে, আবারও বলছি যে যেখানে আমরা সম্পর্ক পাবো সেখানে আমরা সংশ্লেষ পাবো, যেখানে সম্পর্ক নেই সেখানে সম্পর্ক খুঁজতে গেলে ওই সম্পর্ক হবে শূন্য। কেননা একটার পরিবর্তনে আরেকটার উপর কোনো প্রভাব ফেলছে না, একটার পরিবর্তন আরেকটার উপরে কোনো ধরনের পরিবর্তন ঘটাচ্ছে না। সুতরাং বোঝাই যায় চলক দুটির মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলে তাদেরকে আমরা শূন্য সংশ্লেষ বলে থাকি। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি। আবার একটু বলে যাই, আংশিক মানে হলো দুটি চলকের পরিবর্তন অসমান। ধনাত্মক মানে দুটি চলকের পরিবর্তন একই দিকে। পূর্ণ মানে দুটি চলকের পরিবর্তন সমান। ধনাত্মক মানে একই দিকে। আংশিক মানে অসমান, দুটি চলকের পরিবর্তন সমান নয়। ঋণাত্মক মানে হলো ধনাত্মকের বিপরীত। ধনাত্মকে দেখেছি দুটি চলকের পরিবর্তন একই দিকে, ঋণাত্মকে দেখব দুটি চলকের পরিবর্তন বিপরীত দিকে। পূর্ণ মানে সমান, ঋণাত্মক মানে বিপরীত দিকে। একটি চলকের মান যতটুকু বাড়বে অপর চলকের মান ঠিক ততটুকু কমবে। শূন্য মানে একটা চলকের মানের পরিবর্তন হলেও ওই পরিবর্তনে অপর কোনো চলক সাড়া প্রদান করবে না, তাকে আমি শূন্য সংশ্লেষ বলবো আমরা, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সংশ্লেষ বুঝতে পেরেছ। আবারও বলছি, সংশ্লেষ মানে সম্পর্ক, দুটি চলকের মধ্যে সম্পর্ক। দুইয়ের অধিকের মধ্যে সম্পর্ক আমরা ভাববো না। তাহলে দুইয়ের মধ্যে সম্পর্ক, তার সম্পর্কটা কিভাবে ব্যাখ্যা করেছি আমরা? একটি চলকের মানের পরিবর্তনের ফলে যদি অপর চলকের মানের কোনো না কোনো পরিবর্তন ঘটে তাহলে বুঝতে হবে চলক দুটির মধ্যে কোনো না কোনো সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক কি বলছি আমরা? সংশ্লেষ। ভাই বোনের মধ্যে সম্পর্ক আছে, ভাই একটি চলক, বোন একটি চলক। বাবা মায়ের মধ্যে সম্পর্ক আছে, বাবা একটি চলক, মা আরেকটি চলক। আমার সাথে আমার মায়ের সম্পর্ক আছে, আমি একটি চলক, আমার মা আর একটি চলক। আমার মাকে ডাক দিলে আমি সাড়া দেবে না, তোমার মাকে তুমি ডাক দিলে সাড়া দিবে না,
কেন সাড়া দিল? মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক আছে, এই সম্পর্ক যখন আমরা বিশ্লেষণ করি তখন এটা পদ্ধতি, এই পদ্ধতির নাম হলো সংশ্লেষ। সংশ্লেষ মানে সম্পর্ক। এবার আসো একটা সূত্র লেখাবো, তোমরা সবাই কাগজ কলমে লিখবে। সংশ্লেষাঙ্ক, এটাকে ইংলিশে বলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, অথবা আমরা বলতে পারি কোরিলেশন কোএফিসিয়েন্ট। লেখো, পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের পরিবর্তনের প্রকৃতি ও মাত্রা যে গাণিতিক সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয় তাকে সংশ্লেষাঙ্ক বলে। মনে করি দুটি চলক x ও y এর n জোড়া মানের গাণিতিক গড় যথাক্রমে x বার ও y বার। অতএব চলক দুটির মধ্যকার সংশ্লেষাঙ্ক r equal to summation x minus x bar into y minus y bar root over summation x minus x bar whole square y minus y bar whole square। এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে লিখতে পারি সামেশন এক্স ওয়াই সাম অফ এক্স সাম অফ ওয়াই ভাগ এন রুট ওভার সামেশন এক্স স্কোয়ার সাম অফ এক্স হোল স্কোয়ার ভাগ এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার সাম অফ ওয়াই হোল স্কোয়ার ভাগ এন। দেখো, পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের পরিবর্তনের প্রকৃতি ও মাত্রা যে গাণিতিক সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয় তাকে সংশ্লেষাঙ্ক বলে। ধরো বা মনে করি দুটি চলক এক্স ও ওয়াই এর এন জোড়া মানের গাণিতিক গড় কত? এক্স বার ও ওয়াই বার। তাহলে সংশ্লেষাঙ্ককে প্রকাশ করি আমরা আর দ্বারা। আর ইকুয়াল টু কি? সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। এইটাকে ভেঙে দিলে এটা পাওয়া যায়। তাহলে এটা আমরা যখন থিওরির প্রমাণগুলো করেছিলাম তখন আমরা এইটা ব্যবহার করেছি, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল সৃজনশীল অঙ্ক করব তখন এইটা করব। মনে রাখবে সামেশন এক্স ওয়াই সামেশন অফ এক্স ইন্টু সামেশন ওয়াই ভাগ এন রুট তো আছেই,
সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স এর হোল স্কোয়ার ভাগ এন। পরেরটা মনে রাখার উপায় হলো এক্স এর জায়গায় ওয়াই ব্যবহার করবে, পরেরটা হয়ে যাবে। এখন কথা হলো দুইটা শব্দ আমরা ব্যবহার করেছি, একটা হলো প্রকৃতি আরেকটা হলো মাত্রা। এই দুইটা শব্দের অর্থ তোমাদের বুঝতে হবে। প্রকৃতি হলো তার নেচার। নেচার বলতে আমরা বুঝি সে পজিটিভলি আচরণ করলো না নেগেটিভ আচরণ করলো, তার মানটি ধনাত্মক না ঋণাত্মক, দিস ইজ দ্য নেচার, এটাকে আমরা বলি প্রকৃতি। মাত্রা, একটা চলকের মানের কতটুকু পরিবর্তন হলে অপর চলকের মানের কতটুকু পরিবর্তন ঘটবে। অর্থাৎ একটা চলকের মানের পরিবর্তন হলে অপর চলকের মানের কোনো না কোনো যে পরিবর্তন হয় সেই পরিমাণটা আমরা নির্ণয় করব কতটুকু হয়েছে। মনে রাখবে তোমাদের একটা অবজেক্টিভ, এই সংশ্লিষ্টাঙ্কের মান -1 থেকে +1 এর মধ্যে থাকবে, তাহলে সর্বনিম্ন মান হতে পারে -1। আর এর মান যখন -1 হয় তখন আমরা তাকে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বলি, আর আর এর মান যদি +1 হয় তখন আমরা তাকে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বলি। আর আর এর মানটা যখন 0 to r<1 0 থেকে 1 এর মধ্যে থাকে তখন আমরা তাকে আংশিক ধনাত্মক সংশ্লেষ বলি। আর আর এর মানটা যখন আমরা বলি 0 সে ছোট বাট -1 এর চেয়ে বড়, এই অবস্থানে হয় তখন আমরা তাকে বলি আংশিক ঋণাত্মক সংশ্লেষ। দেখো লিখে নাও, তাহলে একটা হলো প্রকৃতি আর একটা হলো মাত্রা। প্রকৃতি মানে আর এর এই মানটা প্লাস হবে না মাইনাস হবে এইটা, আর মাত্রা হলো আর এর মানটা যে গাণিতিক সূত্রের মাধ্যমে নির্ণয় করেছো, নিউমেরিক্যাল ডেটা দিয়ে যে তথ্য দিয়ে যে তুমি কতগুলো তথ্য ব্যবহার করে যে তুমি আর নির্ণয় করেছো, সেখানে আর এর মানটা কত পেয়েছো এবং তার প্লাস পেয়েছো না মাইনাস পেয়েছো। তাহলে এটা হলো প্রকৃতি, বুঝতে পেরেছো, মাত্রা বুঝতে পেরেছো। আর এটা নির্ণয় করতে এই যে গাণিতিক যে সূত্রটা দরকার এই সূত্রের মাধ্যমে করি, আর এটাকে আমরা বলছি সংশ্লেষাঙ্ক। কি বাবারা বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। আর এই যে বড় সূত্রটা দেখো, তুমি ভয় পাবে না, কেননা আমার শিক্ষকতার অভিজ্ঞতা সরকারি বেসরকারি মিলে প্রায় 20-21 বছর, সেখান থেকে বলি ছাত্র তো কম যায়নি, ছাত্রীও কম যায়নি। তো সেখান থেকে আমরা দেখেছি এই সূত্রটা আমরা যখন লিখি তখন শিক্ষার্থীরা বা আমার স্নেহের ছাত্রছাত্রীরা প্রশ্ন করে যে স্যার এত বড় সূত্র, কিন্তু দেখা যায় কিছুদিনের মধ্যেই এমনভাবে আয়ত্তে চলে আসে যে এই সূত্র তাদের কাছে মনে হয় যেন ডাল ভাতের মতো। সুতরাং দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি মনে রেখো এক্স এক্স বার ওয়াই ওয়াই বার একত্রে গুণ সাম, পরেরটা আলাদা আলাদা সামের স্কোয়ার আলাদা আলাদা সামের স্কোয়ার, তো দুইটাই তো এক্স ওয়াই আর এক্স বার ওয়াই বার, এর বাইরে তো আর কিছু নেই। ওকে, এখান থেকে আমরা এইটা ভাঙলে আমরা এটা পেয়ে যাই। ওকে স্যার, তাহলে আমরা এই সূত্রটির মাধ্যমে আমরা একটু অঙ্ক করব। এখনই একটু অঙ্ক করি এবং তোমাদের ভয়টা আমরা দূর করে দেই। সেই সূত্রটা আমরা বুঝলাম না, একটু এখানে লিখে নেই। এই গঠনটা আমরা লিখব সামেশন এক্স ওয়াই সাম অফ এক্স সাম অফ ওয়াই ভাগ এন রুট ওভার সামেশন এক্স স্কোয়ার সামেশন অফ এক্স হোল স্কোয়ার ভাগ এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার সাম অফ ওয়াই হোল স্কোয়ার ভাগ এন। এইটা আমরা লিখি। দেখো আমরা যদি
এক্স একটা মান ধরি 1 2 3 4, ওয়াইকে ধরি মনে করো 2 3 5 7। এখন এই সূত্রটির মাধ্যমে আর এর মান নির্ণয় করব। এখন তুমি দেখো এন মানি কত, জোড়া মান 1 2 3 4, তাহলে এখানে 4 জোড়া, তার এন ইকুয়াল টু পেলাম আমরা 4। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি জাস্ট ওই টার্মগুলো বোঝানোর জন্য। তাহলে তুমি এন এর মান পেয়ে গেলে, এন এর মান পেয়ে গেলে। এখন আস্তে আস্তে আসো, দেখো এই দেওয়া মান থেকে তুমি কয়টা মান পাও, সামেশন অফ এক্স পাও, সামেশন অফ ওয়াই পাও। তাহলে সামেশন অফ এক্স যোগ করো, সামেশন অফ এক্স 4 3 7 2 9 1 10, সামেশন ওয়াই করো 7 5 12 3 15 আর 2 17 হয়ে গেল। এবার আসো, তাহলে আমরা দেখো এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, তার মানে কি সামেশন এক্স পেয়ে গেলাম, বসিয়ে স্কোয়ার করবো সেটা পরে, এন পেয়ে গেলাম। তাহলে সামেশন ওয়াই পেয়ে গেলাম, এ স্কোয়ার করে এন দ্বারা ভাগ করবে এন এর মান দ্বারা, সেটাও পেয়ে গেলাম। এখন আমার বাদ আছে তিনটা, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, আর এক্স ওয়াই গুণফল লাগবে। তাহলে আরো তিনটা কলাম আমরা করে ফেলি। হ্যাঁ, তাহলে কি আসে এক্স স্কোয়ার, এখানে একটু সরিয়ে লিখি, সামেশন ওয়াই ইকুয়াল টু 17, আর এইটা করি ওয়াই স্কোয়ার, আর এইটা করি এক্স ওয়াই। তাহলে দেখো 1 4 9 16, 4 9 25 49। এখন দেখো আর এক্স ওয়াই করো, 2 1 2, 3 2 6, 3 5 15, আর 4 7 28। এইটার যোগফল করো, কি আসবে সামেশন এক্স স্কোয়ার। এইটার যোগফল করো সামেশন ওয়াই স্কোয়ার, আর এইটার যোগফল করো হ্যাঁ সামেশন এক্স ওয়াই। দেখো তাহলে তুমি দেখো 9 সে 13, 13 আর 25 38, 38 আর 49 কত, 9 আর 17 87, আর 28 আর 15 হলো 43 আর 6 49 আর 2 51। এখন আমরা বসিয়ে দেই, দিস ইকুয়াল টু 51 মাইনাস 10 ইন্টু 17 ভাগ 4 রুট ওভার কত, সামেশন এক্স স্কোয়ার মানে কত করো, 16 আর 9 25 আর 5 30, দিস ইকুয়াল টু কত 30 মাইনাস 10 স্কোয়ার ভাগ 4, সেকেন্ড ব্র্যাকেট দাও, আর ইন্টু ওয়াই স্কোয়ার মানে হলো 17, সরি 87 87 মাইনাস সামেশন ওয়াই মানে 17, 17 এ স্কোয়ার ভাগ কত 4। এটা বেশি দূর হয়ে গেল। আচ্ছা এই আর ইকুয়াল টু কত, তাহলে সামেশন এক্স ওয়াই পেয়েছি 51 মাইনাস সাম অফ এক্স পেয়েছি 10 ইন্টু 17 ভাগ 4। এখন এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর দ্বারা হয়ে যাবে। আমরা বুঝতে পেরেছি। দেখো আমি শুধু এই সূত্রটা আমরা দেখাইছি যে ভয়ের কিছু নেই, যেখানে আমাদের তথ্য দিবে তুমি জাস্ট অঙ্ক দিয়ে, যে অঙ্কটা আমাদের দিবে সেইটা দিয়ে তোমার সূত্রটা কি লিখবে পাশে, ওই সূত্র দেখে দেখে আমরা মানটা বসাবো যে আসলে আমার কোন কোন মানগুলো দরকার এবং সেটা কি করে বের করব। তাহলে আমার কয়টা কলাম করা লাগবে, দেওয়া আছে 2টা, আর কয়টা কলাম করে বাকি মানগুলো আমরা বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটি যদি তোমরা করতে পারো তাহলে সহজেই পারবে। নিশ্চয়ই তোমরা তুলে ফেলেছো, আর না যদি তুলে থাকো তাহলে করো। সোজা কথা ওই সূত্রটা মনে রাখবে, ওইটা দেখে দেখে তোমার তথ্যে কি দেয়া আছে আর ওখানে কি কি প্রয়োজন সেই ঘরটা টেবিলটা করে ফেলবে, করে এই মানগুলো নিয়ে আস্তে সূত্রে বসিয়ে দিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশনটা পরিপূর্ণভাবে শেষ করবে, দেখবে তোমার রেজাল্ট হয়ে গেছে। ছোট্ট একটা অঙ্ক দিয়ে দেই তোমাদের।
হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক দেই। আমি সৃজনশীলে গেলাম না, 10 জোড়া দম্পতির বয়স নিম্নরূপ। এইখানে যদি বলি স্বামীর বয়স, আর এখানে বলবো আমরা স্ত্রীর বয়স। ধরো স্বামীর বয়স 21, স্ত্রীর বয়স 18, ওনার বয়স 24, 19, তারপর যদি বলি 26, ওনার বয়স 20, এখানে 27, 21, 29, ধরো 22, 30, এখানে ধরো 23, 35, ধরো 25, 38, ধরো ওনার বয়স 30, 40, ধরো এর বয়স আছে 35, 1 2 3 4 5 6 7 8 9, 45, এর বয়স আছে 40। দেখো 10 জোড়া দম্পতির মানে স্বামী স্ত্রীর বয়স আমরা দিয়ে দিলাম। একদিকে স্বামীর বয়স আর একদিকে স্ত্রীর বয়স। আমরা স্বামী স্ত্রীর বয়সের মধ্যে তাহলে কি করতে হবে, স্বামী স্ত্রীর বয়সের সংশ্লেষাঙ্ক নির্ণয় করো। স্বামী স্ত্রীর বয়সের সংশ্লেষাঙ্ক নির্ণয় করো। তাহলে এভাবে কিভাবে করবে, এই হলো তোমাদের অঙ্ক। তাহলে তোমরা ধরি স্বামীর বয়স x, স্ত্রীর বয়স y, ধরে নিবা যেহেতু x y চলকে রূপান্তরিত করতে হবে। তাহলে কি করবে বল, আবার বলছি। তাহলে লিখবে স্বামীর বয়স x, স্বামীর বয়স x আর স্ত্রী ধরো y। তারপরে তুমি গণনা সারি করবে, এইটা হলো x, এইটা হলো y। এখন ওইটা দেখো, তাহলে এটাকে যোগ করে সামেশন x করবে আর এটা যোগ করে সামেশন y করবে। করার পর জোড়া হলো কটা, n এর মান কত বলো, n এর মান 10 জোড়া, মানে n এর মান 10। এখন আমার লাগবে কি, x স্কয়ারটা করে নাও, y স্কয়ারটা করে নাও আর x y করে নাও। তাহলে দুইটা কলাম দেয়া আছে আর তোমাকে 3টা কলাম করতে হবে। এখানে এগুলো স্কয়ার করে যোগ করবে, এই y এর মানটাকে স্কয়ার করে যোগ করবে আর x আর y গুণ করে এখানে যোগ করবে। তাহলে আমরা সূত্রে যদি বসিয়ে আমরা বসিয়ে দেই তাহলে আমরা ক্যালকুলেশনটা পেয়ে যাব, তাই না? তাহলে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আমরা যতটুকু আলোচনা করেছি তার ভিতরে অনেকখানি এসে গেছে যে আমরা কি পড়বে এখান থেকে। সংশ্লেষ কাকে বলে আমরা বলেছি যে পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের একটি চলকের পরিবর্তনের ফলে যদি অপর চলকের মানের কোনো না কোনো পরিবর্তন ঘটে তাহলে বুঝতে হবে চলক দুটির মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। আর এই সম্পর্কে আমরা বলেছি সংশ্লেষ, এবং সেই পরিবর্তনটা কেমন আমরা বলেছি, একটা বাড়লে একটা বাড়তে পারে, একটা কমলে একটা কমতে পারে, একটা বাড়লে একটা কমতে পারে, একটা কমলে একটা বাড়তে পারে, আর একটা বাড়লে বা কমলে ওই পরিবর্তন অপর চলক সাড়া প্রদান করবে না। তাহলে এই সহজ সংশ্লেষকে আমরা ভাগ করেছি চলকের ব্যবহারের উপরে ভিত্তি করে। সংশ্লেষকে ভাগ করেছি 2 ভাগে, সহজ এবং বহুদা। সহজকে আমরা ভাগ করেছি আবার 5 ভাগে। সেখানে আমরা সহজের উদাহরণ দিয়েছি, ধান ভালো হবে সার প্রয়োগ করলে,
এটা চলক দুটির মধ্যে সম্পর্ক, ধান একটি চলক এবং সার একটি চলক। তোমাকে যদি বলি যে তুমি সোয়েটার পরেছো কেন, বলবে স্যার শীত আসছে, তাহলে শীতের সাথে সোয়েটার পরার একটি সম্পর্ক হলো। তোমার যদি তুমি খাচ্ছ কেন, স্যার ক্ষুধা লেগেছে, ক্ষুধার সাথে তোমার খাওয়ার একটি সম্পর্ক হলো। এই যে সম্পর্কগুলো, এইটা আমরা নির্ণয় করি সূত্রের মাধ্যমে। আর সহজ সংশ্লিষ্টকে আমরা ভাগ করেছি আবার 5 ভাগে। সেখানে আংশিক বলেছি, ধনাত্মক বলেছি, আংশিক বলেছি, ঋণাত্মক বলেছি, আবার পূর্ণ বলেছি, ধনাত্মক বলেছি, পূর্ণ বলেছি, ঋণাত্মক বলেছি। সহজ ভাষা আমরা এক দাগে আমরা বলতে পারি আংশিক মানে দুটি চলকের পরিবর্তন সমান নয়, ধনাত্মক মানে পরিবর্তন একই দিকে। আর পূর্ণ বলেছে, ধনাত্মক বলেছে। পূর্ণ মানে দুটি চলকের পরিবর্তন সমান একই দিকে, আর দুটি চলকের পরিবর্তন বিপরীত দিকে সমান। পূর্ণ ঋণাত্মক, কারণ বিপরীত মানে ঋণাত্মক, সমান মানে পূর্ণ, বিপরীত মানে ঋণাত্মক, অসমান মানে আংশিক। এগুলো একেবারে সহজ ভাষা আমরা বলে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতেও পেরেছ। আর আরেকটি আমরা বলেছি জিরো সংশ্লেষ, যে এই চলকগুলোর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, একটার পরিবর্তনে ওই পরিবর্তনে আরেকটি চলক কোনো ধরনের সাড়া প্রদান করবে না, এটাকে আমরা বলছি শূন্য সংশ্লেষ। তারপর সূত্রটা যখন লিখেছিলাম তখন বলেছিলাম দুইটা শব্দের মিনিংটা বোঝার জন্য বলেছিলাম, একটি হলো প্রকৃতি, আরেকটি হলো মাত্রা। প্রকৃতি বলতে বোঝায় দুটি চলকের পরিবর্তনটা ধনাত্মক না ঋণাত্মক, আর মাত্রা বলতে বোঝায় কতটুকু পরিবর্তন ঘটেছে দুটি চলকের মধ্যে, পরিমাণটা কেমন, সেটাকে আমরা বলছি ঋণাত্মক। আর কতগুলো মানে সেটা বলছি আমরা মাত্রা। আর বলেছে দুইটা জিনিস তোমাদের অবজেক্টিভের জন্য আমরা কিছু আলোচনা করি। চলকে আর ইকুয়াল টু, যদি আর মানে সংশ্লেষাঙ্ক লেখা, অর্থাৎ যে সূত্রের মাধ্যমে আমরা আর এর মানটা পরিমাপ করব, সম্পর্কের মাত্রাটা পরিমাপ করব, ওইটাকে আমরা বলছি আর দ্বারা চিহ্নিত করেছি। এই যে এখন আর এর মান যদি 0 হয় তাহলে কি বলবে? আর ইকুয়াল টু 0 বলতে আমরা 4টা অপশন দিলাম, কি বোঝায়? তাহলে তুমি বলবে দুটি চলক স্বাধীন, অথবা দুটি চলকের মধ্যে কোনো সম্পর্ক নাই। দুটি চলক স্বাধীন বা সম্পর্ক না থাকলে তাকে আমরা শূন্য সংশ্লেষ বলি, তখন আর ইকুয়াল টু 0 হয়। আবার যদি বলে আর ইকুয়াল টু 1 ব্যাখ্যা করো, তাহলে আর ইকুয়াল টু সরাসরি +1 মানে দুটি চলকের পরিবর্তন একই দিকে এবং সমান। তা আমরা আবারও বলছি একই দিকে মানে ধনাত্মক, সমান মানে পূর্ণ, দুটি চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, তাই না? আর ইকুয়াল টু 1, আর আর ইকুয়াল টু -1 দুটি চলকের পরিবর্তন বিপরীত দিকে কিন্তু সমান, এই জন্য আর ইকুয়াল টু -1। এই কারণে এদেরকে আমরা বলছি আংশিক মানে পরিবর্তন এক বিপরীত দিকে মানে ঋণাত্মক, আর সমান মানে পূর্ণ, তাহলে পূর্ণ ঋণাত্মক। এই যে ব্যাখ্যাও হয়ে গেল, যেটা তোমাদের খ নম্বর অ্যান্সার থাকে, তাই না? এখন আমরা বলবো কয়েকটা ধর্ম বলছে অবজেক্টিভে আর এর মান কি -1 থেকে +1 মধ্যে থাকে, এগুলো পড়বে। তাহলে -1 থেকে আর এর মান কোনটি, সংশ্লেষাঙ্কের মান কোনটি আমরা যদি দেই তাহলে কি বলবে? -1 থেকে +1। আবার সংশ্লেষের আরেকটি ধর্ম হলো, লিখতে পারো সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী পরিবর্তনের উপরে স্বাধীন। সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী পরিবর্তনের উপরে স্বাধীন, ঠিক আছে? আর আরেকটি ধর্ম লিখতে পারো সংশ্লেষাঙ্ক একক মুক্ত, কোনো একক নেই, কারণ সংশ্লেষাঙ্কের সূত্রটা একটু অনুপাত, এই লবের একক আর হরের একক সমান হওয়ার কারণে এককগুলো বাতিল হয়ে যায়, এককগুলো ক্যান্সেল হয়ে যায়, এই কারণে এগুলোকে আমরা একক মুক্ত বলি এবং একক পাওয়া যায় না, তাই না? আর এর মাধ্যমে তোমরা এই অঙ্কটা প্লিজ করে রাখবে, একটু কষ্ট হবে, কষ্টের কিছু নেই। যদি তুমি ক্যালকুলেটর হাতে থাকে তোমার, তাহলে এটা তোমার জন্য কঠিন নয়, শুধু ক্যালকুলেটর দিয়ে তোমার মনে রাখবে সূত্রটা কি আর আমার দেওয়া মান কি, এই দেওয়া মানের থেকে আমি সূত্র প্রয়োগের জন্য কোন কোন মানগুলো নতুন করে দুইটা কলম দেওয়া আছে, আর নতুন করে আমার কি বের করতে হবে,
ওইটা মনে রেখে তুমি মানগুলো বের করে জাস্ট এখানে বসিয়ে তোমার হাতে যে ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটর দিয়ে তুমি কাজটি করে ফেলবে। তাহলে দেখবে তোমার জন্য কোনো কিছুই কঠিন নয় এবং তুমি ইনশাল্লাহ পারবে বলে আমি মনে করি। আর তুমি জানো যে তোমারটা তুমি জাস্টিফাই করতে পারবে তোমার রেজাল্টটা হয়েছে কিনা। কিভাবে করবে তুমি জানো, আর এর মান -1 থেকে +1 মধ্যে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক্লাসটা বুঝেছো এবং এনজয় করেছো। আর এগুলো একটু বইটা খুলে দেখবে আমি যা পড়িয়েছি, আমি যা তোমাদেরকে কনসেপ্টটা দিয়েছি, আমি যা তোমার সাথে পড়াটা শেয়ার করেছি, সকলেই বইয়েরই কথাবার্তা। জাস্ট সেটা হয়তো বলি আমার মতো করে, আর আমার মতো করে বলা মানে বুঝবে তোমার মতো করে, শুধু আমার কনসেপ্টটা তোমার মাথায় ঢুকাবে। আশা করি তোমরা এটা পারবে। তো আজকে আর আমি ক্লাস নেব না, তো নেক্সট আবার দেখা হবে এই অধ্যায়ের উপরে। আবার বলছি যে তোমাদের তিথি ম্যাডাম পড়িয়েছেন পরিঘাত, এখন জানি না উনি কতটুকু শেষ করেছেন, আরও নাকি 1-2টা ক্লাস থাকবে। ওনার সাথে আলাপ করে উনি ট্রেনিংয়ে গেছেন, 4 মাস তোমরা পাবে না, তো আমাকে কন্টিনিউ করতে হবে। তো আমার কথাগুলো তোমাদেরকে শুনতেই হবে, সেটা পছন্দ করো আর নাই করো, তোমাদের আমার সাথেই থাকতে হবে। আর এই সংশ্লেষ শেষ হলে আমাদের আরেকটি চ্যাপ্টার রয়েছে কালীন সেরে। যেহেতু তোমরা পরিঘাত আমি একদিন ক্লাস নিয়েছিলাম এবং আরও 2টা উনি নিয়েছেন, সুতরাং এখানে যদি কোনো প্রবলেম থাকে তা আমরা সংশ্লেষ, নির্ভরণ এবং কালীন সের এটা পড়িয়ে তারপর আমরা পরিঘাতের মধ্যে আমি যাব। যদি কোনো বাদ থাকে সেগুলো আমরা করিয়ে দেব। তোমরা সে পর্যন্ত ভালো থাকবো। মহান সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা, তোমরা ভালো থেকো এবং লেখাপড়াটা কখনো যেন হাত থেকে ফসকে না যায়। ধন্যবাদ তোমাদের।